সকাল 7টায় উঠে বাসি কাজ প্লাস রান্না প্লাস বেডরুম ডিপ ক্লিন সবজি গোছানো প্লাস বিকালের টিফিন সবটা একা হাতে করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম বিছানা থেকে মানে বেডরুম থেকে একদম বিছানা গোছানো থেকে শুরু করছি। আর আজকে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করেছি। ওই বিছানার চাদরটা অনেকটাই কিন্তু নোংরা হয়েছিল, ওই জন্য ওটাকে কাচতে দিতে হবে। আর একটা কাঁচা বিছানার চাদর ছিল, সেটাকেই এখন দেখো ভালো করে আর কি মেলছি। আর এটা যদি তুমি ভালো করে না মেলো, মানে ওই সাইডগুলো যদি একটু ভালো করে গুঁজে না দাও, ওই গদির সাথে একটু গুঁজে না দাও, তাহলে কিন্তু আমার বেটু যখনই বিছানাতে চাপবে পুরো বিছানার চাদর এলোমেলো করে দেবে। ওই জন্য আমি চেষ্টা করি যখনই বিছানার চাদরটাকে মেলার তখনই কিন্তু সুন্দর করে ওই দিকটা মানে ওই দেয়ালের ওই দিকটা যাতে একটু গুঁজে দেওয়ার জন্য। যদি গুঁজে দেওয়া হয় তাহলে হয়তো ও অতটাও বেশি নোংরা করতে পারে না। আর যদি ভালো করে গুঁজে না দাও, এমনি উপর থেকে বিছিয়ে দাও, তাহলে কিন্তু ও অনেকটাই নোংরা করে। কিন্তু আমি এই বিছানার এই নিচের দিকটা মানে পাতলের এই দিকটাতে যে ছোট ছোট কাঁথা বা কম্বল যেগুলোই আছে না কেন, ওগুলোকে সুন্দর করে ভাঁজ করে এই দিকটাতে রাখছি। আর কি হয়েছে জানো, আমাদের এই হচ্ছে যে মানে যে গাদ্দাগুলো আছে ওই গাদ্দাগুলো এই খাটের তুলনায় অনেকটাই ছোট। মানে আমাদের খাট যেরকম হয় সেই সাইজের থেকে এই খাটগুলো একটু বড়, তো সেই কারণে গাদ্দাগুলো খাটের তুলনায় ছোট পড়ে গেছে। ওই জন্য কি করি আমি এই মানে ছোট ছোট ওই যে কাঁথা তারপর লেপ কম্বল যেগুলো আছে ওগুলোকে ভাঁজ করে করে পাতলটার দিকে দিই। তাতে কি হয় বলো তো, মানে বেটু যখন বিছানাতে থাকে তখন ওই দিকটাতে পড়ে না যায় বা লেগে না যায়। আর যদি পড়েও যায় তখন যদি কাঁথাগুলো দিয়ে থাকে ওটা কিন্তু লাগবে না, ওই কারণেই কিন্তু দিই। আর এই দিকটাতে দেখো এখন গোছগাছ করে তো ঝাড়ু লাগাতেই হবে। তো সুন্দর করে গোটা ঘরটাতে আমি এই যে দেখো ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর ঝাড়ু লাগাতে লাগাতে দেখতেই পেলে বেটু যেটাতে উপর বসে খেলে সেটা ধপাস করে গেল পড়ে। ওটার এটাই একটা সমস্যা কি জানো তো, মানে যতই ভালো করে রাখো ও যদি হালকা একটু বাতাস পায় তখনই কিন্তু ওর কি নাচানাচি শুরু করে দেয়। তো এই দিকটাতে আমি এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো, সাথে আমাদের বেডরুমটাও ঝাড়ু দিয়ে দেবো। এখন কিন্তু আমি মা বাবা যে রুমটাতে থাকে ওই রুমটাই কিন্তু ঝাড়ু দিচ্ছি। আমাদের রুমটা কিন্তু অলরেডি ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেবো, তাহলেই আমার কিন্তু কাজ কমপ্লিট। তো এখন ঝাড়ু দিয়ে তারপর আমি কিন্তু মুড়ি খাবার যেটা হবে সেটাই কিন্তু বসিয়ে দেবো ঝটাপট। তারপর আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করব, কারণ এর মধ্যে যদি মুড়ি খাবারটা না বসাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর যদি 10টা-11টা বেজে যায় তখন কিন্তু আবার ভাত খেতে অনেকটাই লেট হয়ে যায়, কারণ ভরা পেটে আর ভাত খাওয়া তো যায় না। ওই কারণে এই যে দেখো জলদি জলদি করে যদি মুড়ি খাবারটা করে দিই তাহলে মুড়িটা জলদি জলদি খাওয়া হয়ে যাবে, তাহলে ভাতটাও যেহেতু সকাল করে রান্না হয়ে যায় আমাদের, ভাতটাও টাইম মতো খেয়ে নিতে পারবে। তো এইদিকে দেখো আমি কিন্তু 2টো আলু ছুলবো, তো তার মধ্যে আমি একটা আলুই দেবো আর দুটিখানি আর কি কলাই দেবো। আজকে কোনো আলু চচ্চড়ি করবো নি, আজকে হচ্ছে কলাই আলু সিদ্ধ করব। সেটাও একটু অন্যরকম কলাই, মানে যে সবুজ কলাইটা হয় ওইটাকে সোনামুখ বলে, যেহেতু আমাদের সাইডে মানে আমার শাশুড়ি মা আরে বলছিল ওটাকে সোনামুখ বলে। তো তোমাদেরকেও দেখাচ্ছি কলাইটা, তোমরা যদি তোমাদের কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই দিকটাতে দেখো আমি অনেক ছোট ছোট করে আলুগুলো কেটে দিচ্ছি যাতে জলদি জলদি সিটি হয়ে যায়, 2-3টে সিটি দিলে যাতে সিদ্ধ হয়ে যায় ওই জন্য। তো এই দিকটাতে দেখো আলু কাটা কমপ্লিট। প্রথমে তো ভেবেছিলাম 2টো আলু দেবো, তখন দেখলাম যে না, এই আলুটাই অনেকটা রয়েছে, এর আবার যদি ওই আলুটা দিই তাহলে অনেকটা হয়ে যাবে, অতটা কে খাবে, তো তার থেকে কম করেই ভালো, জিনিসটা শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো ওই দুটিখানি কলাই ছিল, দুটিখানি না, এটা কালকের থেকে এই কলাইগুলো বাটির মধ্যেই ছিল, তো ডিবাতে আর ঢেলে রাখা হচ্ছিল না। তো মা বলল যেহেতু মানে কলাইগুলো রয়েছে এই বাটিতে ঢালা, তাহলে আজকে কলাই আলু সিদ্ধ করে বসিয়ে দে। দেখতেই পেলে আমি কিন্তু বেশ ভালোভাবে কলাই আর আলু দুটো একদম বেশ কচকচে করে ধুয়ে নিয়েছি, 2-3বার জল পাল্টি এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর তারপর আমি কিন্তু ইন্ডাকশানে বসিয়ে দেবো, আর এর সাথেও দেবো পরিমাণ মতো নুন আর কিন্তু হলুদ। তো তারপর বসিয়ে দেওয়ার পর এদিকে দেখো আমি কিন্তু মুছে নিচ্ছি, এই যে ঘর মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন আমি ওই লাঠি দিয়েই ঘর মুছি, কিন্তু মানে সপ্তাহে 2-3 দিন চেষ্টা করি এরকম হাতে করে ঘর মোছার। তাহলে মানে হাতে করে ঘর মুছলে কি হয় বলো তো, মানে জিনিসটা অনেকটা, এই যে দেখো ওই ঠাকুরের ওইখানটা না মানে কীরকমই একটা তেল চিটচিটে, যাতে প্রদীপ রেখে রেখে তেল চিটচিটে একটা কীরকম ভাব হয়ে গিয়েছিল। তো যদি লাঠি করে মুছি অতটাও ভালো ছাড়তে চায় না, যেটা হাতে করে আর কি ঘষে ঘষে আর কি তোলা যায় সেটা কিন্তু লাঠি করে করা যায় না। ওই জন্য
আমি কিন্তু হাতে করে আর কি মুছে নিই। বিশেষ করে এই ঠাকুর ঘরটা অন্তত আমি হাতে করে মোছারই বেশিরভাগ চেষ্টা করি। তো এই দিকটাতে দেখো আমি বেশ ভালোভাবে কিন্তু জায়গাটাকে মুছে নিচ্ছি। আর যেখানে যা দাগ রয়েছে, ছোট বাচ্চার ঘর বুঝতেই পারছো, এখানে এটি ফেলছে সেখানে সেটি ফেলছে, তো ওর জন্য তো বিশেষ করে আমাকে হাতে করেই মুছতে হয়। হাতে করে মুছলে প্রত্যেকটা দাগ টেনে টেনে আর কি তোলা যায়। আর তারপর আমি দেখো রান্নাঘরটাকেও চলে এসেছি। দুটো ঘর আর বারান্দা মুছে নেওয়ার পর এখন আমি চলে এসেছি রান্নাঘরটাকে। আর এই ডাস্টবিনের এই জায়গাটা মানে এই স্টাইলটার এখানটা কেন জানি না কদিন ধরে খুবই নোংরা দেখাচ্ছিল। মানে ক্যামেরাটাতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তো এই অরিজিনালি কিন্তু অনেকটাই নোংরা দেখাচ্ছিল। তো আজকে ঠিক করেছি যে ওইখানটাও একটু ভালোভাবে নিয়ে নেবো। ওই জন্য প্রথমে হচ্ছে এইখানটায় নিয়ে নিচ্ছি, তারপর কিন্তু রান্নাঘরের মেঝেটাকে মুছবো। এখনও অবধি রান্নাঘরের মেঝেটা মুছিনি, ভাবলাম যে এই জায়গাটা প্রথম নিয়ে নিই, তারপর রান্নাঘরটা একবারে মুছে বেরিয়ে যাব, তাহলেই কিন্তু ঘর মোছা পুরো কমপ্লিট হয়ে যাবে। বুঝতে না মানে যতই মুছছি ততই যেন নোংরাটা বেড়েই যাচ্ছে, কারণ এই মানে মুছাটাতেই কিছু ছিল, ওই চুল টুল কিছু ছিল হয়তো, তো সেগুলোই মানে বারবার ধরে লেগে যাচ্ছিলো, ওই জন্য আরও বারবার ধরে ভালোভাবে মোছার চেষ্টা করছি। তো তারপর দেখো এই জায়গাটা ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন আমি এই রান্নাঘরের মেঝেটাও কিন্তু ভালোভাবে মুছে নেব। রান্নাঘরের মেঝেটার এখানটার অবস্থাটা দেখো, মানে এইখানটা আমি হচ্ছে সবজি কাটার জন্য সবসময়তেই একটা চিকচিকি ব্যবহার করি। চিকচিকিটার উপর কিন্তু যখন বটিতে সবজি কাটি তখন কিন্তু চিকচিকিটার উপর করেই সব সবজি আমি কাটি, কিন্তু আমার শাশুড়ি মা আর কি যখন সবজি কাটে তখন ওনার খেয়াল থাকে না, ও কিন্তু মানে নিচেতেই কেটে ফেলে। তো সেই কারণে নিচে যদি এই সাদা সানে যদি নিচে তুমি সবজি কাটো কীরকমই দেখতে বিচ্ছিরি লাগে, তো সেই কারণে এই নিচটা অনেকটাই নোংরা হয়েছিল। তো আজকে দেখো বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো দেখো ঘর মোছা আরে কমপ্লিট করে এখন স্নান টান করে এখন চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে রান্নাটা আমিই করব পুরোটাই। তো এইদিকে দেখো আজকে করব লাউয়ের তরকারি আর কিন্তু মাছের ঝোল। তো প্রথমে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখন যে ঝোলটা বানাবো তার জন্য মাছ ভাজার যে তেলটা ছিল সেটাতেই এই যে দেখো কটিখানি পেঁয়াজ কুচি দিয়ে এখন টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোটা দেওয়ার পর হালকা একটু নুন দিয়েছি। তো ও টমেটোটা একটুখানি গলে যাওয়ার পর এই যে দেখো আদা রসুন যে পেস্ট করে রাখি সেখান থেকে 2-3 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এটা এখন বেশ ভালোভাবে ভাজবো, তারপর কিন্তু গুঁড়ো মশলা দেব। তো এই যে দেখো তেলের সাথে বেশ ভালোভাবে কষতে হবে, না হলে তো আবার আদা রসুনের কাঁচা গন্ধ করবে, সেটা আবার আরও খেতে ভাল লাগবে না। তো এই দিকটাতে আমি শুধু প্রথমে মাছের ঝোলটাই বানাবো, কিন্তু লাউয়ের তরকারিটা বানাবো মানে এরকমটাই ভেবে রেখেছিলাম, কিন্তু দেখলাম সময়ের মধ্যে আমি এটা করে উঠতে পারিনি, কারণ 12টার মধ্যে আমাকে রান্নাটা পুরো কমপ্লিট করতে হতো। বড়বাবু খেয়ে দিয়ে ডিউটি যাবে, তো ওই কারণে দেখলাম যে এটা করতে করতেই প্রায় আরও 10-15 মিনিটের মতো লেগে যাবে। তো কি করলাম আমি আরেকটা ছোট কড়াই কিন্তু ওই দিকটাতে বসিয়েছিলাম, তারপর ওইটাতে কিন্তু লাউয়ের তরকারিটা করেছি। এইটা করতে করতে মানে মশলা কষাতে অনেকটা টাইম চলে গিয়েছিল, আর দেখলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এরপরও যদি আমি না বসাই তাহলে আমার বেচারি বর কিন্তু না খেতে পেয়েই চলে যাবে, আবার সে সন্ধ্যাবেলাতে আসবে তখন এসে খেতে হবে। তো ওই জন্য দেখো প্রথমে তো এইটা সেরে নিই, তারপর ওইটা বসাবো, মানে এই ঝোলটা ফুটতে ফুটতে তারপর কিন্তু আমার লাউয়ের তরকারিটা হয়ে যাবে। আর ওইদিকে লাউটা কিন্তু আমি প্রেশার কুকারে আগে থেকেই সিটি মেরে নিয়েছি যাতে সিদ্ধ হতে বেশিক্ষণ সময় না লাগে। আর যদি লাউটা আগের থেকে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু মশলা করব আর কিন্তু দিয়ে দেবো। তো এইদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এলো বললেই চলে, এই মশলা কষাতে যত সময় লাগে। আর একটা কারণেও করেছি, এই যে দেখো কাঁচা আলু দিলাম, তো মানে সিদ্ধ আলু দিলে তো এখনই ফুটে গেলে ঝোলটা হয়ে যেত, যেহেতু কাঁচা আলু দিলাম তো কাঁচা আলু তো সিদ্ধ হতে সময় লাগবে, তো ওই কারণে ওই ছোটো কড়াই করে আমি কিন্তু লাউয়ের তরকারিটা করব। তো ওইদিকে দেখতে পেলে মশলাটা কষিয়ে ভালো করে আলু মাছ দিয়ে দিয়েছি একসাথে। আর এখন একটু কষানোর পর কিন্তু জল দিয়ে দেবো, বেশিক্ষণ কষানোর টাইম নেই বাবু। যতক্ষণ এটা হয়তো আমি জানি যে যত বেশি কষাবো তত হয়তো মানে ঝোলের টেস্ট বাড়বে, কিন্তু আমার হাতের সময় ছিল না। তো এই যে দেখো এখন ভিট করে ফুটছে মাছের ঝোল এইদিকে, আর ওইদিকেও আমি কিন্তু লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় মাছের ঝোলে যেরকম করে মশলা করেছি ওরকম করে মশলা করে এখন দেখো লাউটা করব মাছের মাথা দিয়ে, সেই জন্য একটা মাছও ভেজে রেখেছিলাম মাছের মাথা, তো সেটাই এখন দিয়ে দিয়েছি। আর ওই মাছের মাথাটা একটুখানি কষা হয়ে যাওয়ার পরে আমি যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম লাউটা সেটাই দেখো এখন ঢেলে দিলাম। আর লাউটার মধ্যে অনেকখানি জল ছিল, অনেকখানি জল ছিল। এই লাউয়ের জলটা মরতে আবার আমার 10 মিনিট লেগে গেল। তো যাই হোক আজকে রান্নাটা পুরো একদম খিচুড়ি হয়ে গেছে, ভাবলাম কম সময়ের মধ্যে করব কিন্তু করে উঠতেই পারলাম না। তো এই দিকটাতে দেখো একদিকে আমি লাড়ছি মাছের ঝোলটা, দেখছি যে বারবার ধরে যে এটা সিদ্ধ হয়েছে কিনা, আর ওইদিকে এতটা
এতটাই জল থাকার কারণে ওই লাউয়ের তরকারিটাও হতে হতে মানে 12টা 10-15 মতো বেজে গিয়েছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ লাউয়ের মধ্যে এখনো কতটা জল রয়েছে। আর ঝোলটার মানে এই মাছের ঝোলটার গ্যাসটা আমি কিন্তু অনেকটাই কম করে দিয়েছিলাম, কারণ অত বেশি ঝোলটা কমে গেলে আর কি খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি পাতলা ঝোলই হবে। আর এদিকে এখনও দেখো লাউয়ের ঝোল হয়ে গেছে, লাউয়ের ঝালের জায়গায় লাউয়ের ঝোল হয়ে গেছে। তো যাই হোক, অনেকখানি সময় লেগেছে। আর সময় না থাকার কারণে বড়বাবু কিন্তু ওই একটুখানি খেয়ে চলে গিয়েছিল। আর এখন আমাদের খাবার সময় হয়ে গিয়েছিল, এখন আমরা বসে পড়েছি খেতে। তো এই যে দেখো এখন কিন্তু আমরা খাচ্ছি, যেটা সবজি হয়েছিল সেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া দাওয়া করছি। তো ভাত খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট করছিলাম, আর তারপর বিকালবেলাতে চলে এসেছি এই যে দেখো বিকালে টিফিন বানাতে। তো আজকে ভাই বলল যে খাবে ডিম পাউরুটি, তো ওই জন্য এই যে দেখো পাউরুটিগুলো আগের থেকে আমি কিন্তু সেঁকে নিই। প্রত্যেকবার আমি এরকমই করে থাকি, আজকে হয়তো একটু অন্যরকমভাবে সেঁকছি, অন্যদিন হয়তো তাওয়ার উপরে হালকা ঘি দিয়ে বা বাটার দিয়ে সেঁকি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে সেঁকছি। এই যে দেখো ডাইরেক্ট আগুনের মধ্য দিয়ে, জানি হয়তো এটা খেতে ভালো না বা খাওয়াটা শরীরের পক্ষে উচিত না, কিন্তু কি করব বলো, প্রত্যেক দিন তো একই রকম জিনিস খেতে ভালো লাগে না। অন্যদিন মনে হয় কোনো দিন মনে হয় যে একটু অন্যরকমভাবে খেলে হয়তো ভালো লাগে। তো ওই কারণেই হচ্ছে দেখো আজকে এরকমভাবেই কিন্তু করছি। আর 5টা রুটি আমি কিন্তু সেঁকছি, কারণ করব দুটো করব, মানে দুটো করে 4টে করব। আর একটা রুটি যেটা এক্সট্রা থাকবে সেটা কিন্তু আমি এমনি শুধুই খেয়ে নেবো। আর আমার ডিম পাউরুটি খেতে অতটাও ভালো লাগে না, তার থেকে মনে হয় শুধু পাউরুটিটা খেয়ে নেওয়াই ভালো। পাউরুটিগুলো সেঁকা হয়ে যাওয়ার পর আমি এদিকটাতে চলে এসেছি দুটোখানি লঙ্কা কুচি করে নিতে। আগেই কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন শুধুখানি লঙ্কাগুলোকে কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বুটিংয়েই কুচি করে নিচ্ছি, আজকে কোনো চপার টপার দিয়ে কুচি করিনি, আজকে বুটিংয়েই আর কি কম সময়ের মধ্যে করতে হয়েছে, কারণ বিকাল হয়ে গিয়েছিল আর মানে ভাইয়ের জলদি জলদি খিদেও পেয়ে গিয়েছিল, ওই জন্য বললে একটু তাড়াহুড়ো করেই করে দিতে। আর তাড়াহুড়ো বলতে এটা করতে তো বেশি সময় লাগে না, শুধু ওই কাটাকুটি আর ওই পাউরুটিটা সেঁকতে যতক্ষণ সময় লাগে, এমনি তো কোনো কিছুই সময় লাগে না অতটা। তো এদিকে দেখো আমি কিন্তু গ্লাসে করে ডিমটাকে গুলবো। আমাদের বাড়িতে আর কি যখন ডিম ফাটানো হয় বা ডিম ভাজা হয় তখন কিন্তু এরকম গ্লাসে করে গুলতে ভালো লাগে, ওই জন্য আমারও কিন্তু ভালো লাগে গ্লাসে করে ডিম ফাটাতে, কারণ এটা এরকম করে ডিম ফাটিয়ে ভাজলে কি হয় বলো তো, মানে এদিক ওদিক যে পড়ে যাওয়া, বাটিতে গুললে এদিক ওদিক পড়ে যায়, সেটা কিন্তু হয় না। আর সবাই হয়তো বলবে যে গ্লাসে করে করলে ডিমের যে আষ্টে গন্ধ সেটাও হয়তো গ্লাসে করতে পারে। তো মানে এই গ্লাসটা শুধু ডিম ভাজার জন্যই, অন্য গ্লাস আছে সেগুলোতে জল খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে গ্লাসে করে খুব কমই জল খায়, শুধুমাত্র আমার বেটু খায় গ্লাসে জল। তো তারও একটা ছোট গ্লাস আছে, একটা না 3টা গ্লাস আছে ছোট ছোট, সেই বড় গ্লাসে খেতে পারে না। আর গ্লাসে করে জল খাওয়া তো খুব কমই হয়, আর অন্য কোনো জিনিস খাওয়া সেগুলো তো আলাদা গ্লাস আছে, এটা শুধু ডিম ভাজার জন্যই আমরা কিন্তু ব্যবহার করি। তো এই দিকটাতে দেখো 2-3টে ডিম আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি, আর তার সাথে নুনও দিয়ে দিয়েছি। আর এখন দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাতে হালকা তেলও দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে তারপর আমি কিন্তু ডিমের গোলাটা দিয়ে দেবো। আর প্রত্যেকবার ডিম দেওয়ার সময় কি হয় বলো তো, প্রথমেই যে উপরের যে গোল্লা গোল্লা অংশটা থাকে সেটাই কিন্তু পড়ে যায়, আর মানে তলে যেটা রয়ে যায়, মানে আরেকটা যে ভাজবো সেটার জন্য যেটা রাখি সেটা শুধুমাত্র পেঁয়াজগুলোই রয়ে যায়। মানে কার কার সাথে এরকমটা হয় একটু কমেন্ট করে জানাবে। তো আমার প্রত্যেকবার এরকমটা হয়, যখনই আমি ডিম ভাবি যে মানে পেঁয়াজগুলো উপরে উপরে দেবো আর গোল্লাটা নিচে থাকবে, কিন্তু উল্টোটা হয়, গোল্লাটা নিচে উপরে মানে প্রথমে পড়ে যায় আর পেঁয়াজগুলো নিচে থেকে যায়। তো যাই হোক, এদিকটাতে দেখো প্রথম তো কমপ্লিট হয়ে গেছে, আর প্রথমটা উল্টিয়েও নিয়েছি। সব থেকে টাফ হচ্ছে এই উল্টানোর ব্যাপারটা, তো এখন করে করে না অভ্যাস হয়ে গেছে, এখন আর অতটাও কিছু মনে হয় না। আর প্রত্যেকবার আমি এই যে দেখো ডিমের এই মাঝখানের যে অংশটা ওইটার ভিতরে কিন্তু আমি একটুখানি হচ্ছে সস দিয়ে দিই, যাতে খেতে একটু ভালো লাগে। তারপর বললে আমি তো যে আরেকটা করব, ওই জন্য দেখো আরেকটু তেল দিয়ে তারপর যে গোল্লা মানে ডিমের গোল্লাটা ছিল সেটাই আমি এখন দিয়ে দিয়েছি। আর এরপরেও আরও 2টো পাউরুটি আমি কিন্তু দিয়ে দেবো। আর এটাও এখন দেখলাম হয়ে গেছে, তো সেটাও এই যে দেখো উল্টায় দিয়েছি, তো এটাও এখন একটু ভাজা ভাজা করে নেবো। আর এরকম করে মানে যখন উল্টিয়ে দিই তখন পাউরুটিগুলো বেশ তেলটাতে ভেজে যায়, কিন্তু তো মানে খেতে ভালো লাগে। আমি মানে নিজের জন্য করি না কিন্তু এদের থেকেও একটুখানি লিতেও ছাড়ি না। তো যাই হোক, ওই দিকটাও দেখো বেশ হয়ে গেছে, তো তার মধ্যেও আমি একটুখানি সস দিয়ে দিয়েছিলাম। আর এখন হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমার কিন্তু বরমশাইকে। তো দুটোই করেছিলাম আর কিন্তু করিনি, সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কেউই খাবনি বলেছিল, ওই জন্য কিন্তু করিনি। আর তারপর টিফিনটা কমপ্লিট করে এখন আমি বসে পড়েছি এই যে দেখো সবজিগুলোকে গুছিয়ে রাখার জন্য। তো আজকে প্রায় সবজি বাড়ন্ত বললেই চলে, তো ওই জন্য বড়বাবুকে বলেছিলাম কিছু সবজি অর্ডার দেওয়ার জন্য। তো আজকে দেখো অনেক দিন পর কিন্তু বরবটি নেওয়া হয়েছে, বরবটি নেওয়াই হয় না। আর আমার
আমাদের ওইখানের মতো বরবটি কিন্তু এখানে নয়, মানে বেশ কীরকমই একটা টাইপের বরবটি। আর এখানে এসে তো আমি জানতাম যে বরবটি এখানে পাওয়াই যায় না, তো ওই জন্য কিন্তু বরবটি নিতেও বলিনি। শুধুমাত্র এখানে এসে থেকে শুধুমাত্র ওই বিমস টিমস এগুলোই কিন্তু খেতাম। তো তারপর হঠাৎ একদিন জিপটো স্ক্রল করতে করতে দেখলাম যে না, এখানেও তো বরবটি রয়েছে। তো তারপর থেকে কিন্তু বরবটি নেওয়া হয়। তো আজকে বেশ অনেকখানি বরবটি দিয়ে দিয়েছিল, কারণ বরবটি বাচ্চাদেরকে খাওয়ানো ভালো। আর বিমসের থেকে তো অনেক ভালো, বিমস জলদি সিদ্ধ হতে চায় না, কিন্তু বরবটি জলদি সিদ্ধ হয়ে যায়। তো ওই দিকটা দেখো আজকে কৌটোয় করে মানে সবজিগুলো রাখছি। তো এই দিকটাতে আর নিয়েছিল এই যে দেখো ফ্রুটি, তো সেটাও কিন্তু রেখে দিচ্ছি। ফ্রুটিটা স্পেশালি আমার জন্যই নেওয়া, কারণ আমি খেতে ভালোবাসি বলে। আগের থেকে একটা ছিল, সেটা কিন্তু প্রায় শেষের দিকে, ওই জন্য আরও একটা নতুন কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল। আর তারপর ফ্রিজে সবজিগুলো রাখতে রাখতে দেখলাম একদম যে নিচের তাকটা সব থেকে লাস্টের তাক, তো সেটা দেখলাম অনেকখানি নোংরা হয়েছে। ওইটাতে শুধু ফুলকপি বাঁধাকপি রাখা হয়, তাও যে কি করে ময়লা হয়ে গেছে বুঝতে পারছি না। তো সেটাই সব সবজিগুলো এখান থেকে বার করে ভালো করে ওই জায়গাটা দেখো পরিষ্কার করে নিয়েছি, একটা কানি ছাড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি এরকমই করি প্রত্যেক দিন, হয়তো প্রত্যেকটা তাক পরিষ্কার করে নিলাম, তাহলে সময়ও কম লাগলো আর জায়গাটাও ভালো থাকলো, জিনিসটাও ভালো থাকলো। তো এরকম করে করলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যায়। প্রত্যেক দিন আমি এরকমই করি। তো যাই হোক দেখো আমার ওইখানটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি ওই জায়গাতে এই যে দেখো ফুলকপি বাঁধাকপি আর কি ওইখানটা স্টোর করে রাখা হয়। ওইখানটা অনেকটাই মানে কি উঁচু জায়গা, মানে বেশ সবজিও ধরে না, ওই জন্য বেশি সবজি রাখা যায় না ওইখানটাতে। শুধুমাত্র ওই যে দেখো ফুলকপি আর বাঁধাকপি রাখি। তো ওইখানটাতে দেখো আজকে যেহেতু ফুলকপি বাঁধাকপি নিয়েছিল, আর এই যে ফুলকপিটা আমি যেটা রাখছি এটা অনেক দিনের ফুলকপি, প্রায় খারাপ হয়ে গেছে বললেই চলে। ফ্রিজে রেখেছিলাম বলে তবুও একটু ঠিক আছে। তো সেটাকেও দেখো আমি সুন্দর করে রেখে দিলাম, ওই মানে ওর যে ছাল চামড়াগুলো ছিল সেগুলো আর কি ছাড়িয়ে এখন রেখে দিয়েছি। আর এই দিকটাতে রাখছি এই যে দেখো বেগুন, বেগুনের তো পুরো মানে বাজারটা এখানে নিয়ে নিয়েছে। আমার বর নিজে খায় না বেগুন, কিন্তু বেগুন নিতেও আবার ছাড়ে না। আর এখন আমার মানে বেগুনের মধ্যে আমার সব থেকে বেশি তো পোড়াটাই খেতে ভালো লাগে। আর এখানকার বেগুন পোড়া একবার করবে তো মানে সারা জীবনের মতো বেগুন পোড়ার খাওয়ার স্বাদটাই চলে যাবে। মানে এমনই মানে বেগুনগুলো খেতে কোনো টেস্ট লাগে না, মানে কোনো কিছুই না, তাও বাধ্যতামূলক আর কি সব সবজিতেও দিতে হয় আর রান্না করতে হয়, এর জন্যই আর কি করি। তো যাই হোক দেখো অনেকখানি বেগুন রয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু বেগুন অতটা খাওয়া হয় না, মানে বরবাবুর জন্য স্পেশালি, বরবাবুর বেগুনে অ্যালার্জি আছে, ওই জন্য কিন্তু সব সবজিতে বেগুন দেওয়া হয় না। তো ওই দিকটাতে দেখো আমি হচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে এই ছোট কৌটোটার মধ্যে ঢেলে মানে ডুবি ডুবি রাখছি, কিন্তু এটাতে তো ধরছেই না। তো লাস্টে আমাকে কিন্তু আলাদা জায়গার মধ্যে রাখতে হয়েছে, কারণ ওই প্যাকেটটা কৌটোটার ওই যে ঢাকাটা সেটা দেওয়াই যাচ্ছিল না। ওই জন্য কিন্তু ওইটার থেকে আমি দুটিখানি কমিয়ে এই ছোটোটার মানে আরেকটা যেটা খুললাম মেললাম রয়েছে, এটার কোনো ঢাকা নেই, ওই জন্য আমি এটাতে রাখতে চাইছিলাম না। যদি ধরতো ওইটাতেই কিন্তু রেখে দিলে ভালো হতো। তো এই দিকটাতে দেখো আমি ফ্রিজটার মধ্যে ওই বেগুনের ঝিলঝিলিটা, তারপর এই লঙ্কার কৌটোটা সবগুলো কিন্তু রেখে দিয়েছি। আর যে খোলা লঙ্কার ডিবাটা ওইটাও কিন্তু আমি রেখে দিয়েছি। আর এক প্যাকেট ওই যে দেখো যেটা রাখলাম ওইটা কিন্তু ভেন্ডি। আর আমার কাছে কিন্তু অত কৌটো ছিল না, ওই জন্য কিন্তু ভেন্ডিটা কৌটোর মধ্যে ঢেলে রাখতে পারিনি। তারপর আমি চলে এসেছি এই যে দেখো কাচকে কলাগুলোকে ধুয়ে অনেক দিন ধরে স্টোর করে রাখার জন্য, যাতে অনেক দিন ধরে কলাগুলো ভালো থাকে। আর এরকম করে একটু নুন জলে কলাগুলো ধুয়ে রাখলে অনেক দিন, সত্যি অনেক দিন ভালো লাগে, মানে ভালো থাকে, মানে নষ্ট হয়ে যায় না জলদি জলদি। তো অনেকগুলো যেহেতু কলা নিয়েছিল প্রায় 1 কেজির মতো, তো ওই কারণে এই যে দেখো ভাবলাম যে একটু ভালোভাবে ধুয়ে রাখি, যাতে প্রত্যেক দিন আমি বেটুর জন্য একটা একটা করে ব্যবহার করতে পারি আর অনেক দিন ধরে থাকে। তো বাবা কিন্তু দুবার এরকম করে রেখেছিল, বেশ অনেক দিন ভালো ছিল, মানে নষ্টই হয়ে যায়নি। বাইরের উপরটা খারাপ হয়ে গেলেও ভিতরটা কিন্তু একটুকুনও নষ্ট হয়নি। শুধুমাত্র এটাই করেছিল নুন জলে একটু ভিজিয়ে নিয়ে তারপর এই যে দেখো একটা শুকনো গামছা ছাড়াই করে ভালোভাবে কলাগুলোকে মুছে নেওয়া, মানে একটুখানি জল থাকা চলবে না, একটুখানিও জল থাকা চলবে না, একদম ভালোভাবে এটাকে মুছে নিতে হবে। তো এই যে দেখো সেটাই আমি এখন করছি। মানে এখন তো অনলাইনের যুগ, মানে যে কোনো জিনিস অনলাইনেতে ডালো, মানে অনলাইনেতে সার্চ করো অটোমেটিকলি দেখিয়ে দেবে। এটাও কিন্তু অনলাইন থেকেই দেখা, আর সত্যি এই টিপসটা কিন্তু খুব কাজ করে। তো এই দিকটাতে দেখো আমি কলাগুলো কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি। আর এখন এই মুছতে যেহেতু আমি পুরো এই যে ছোটো কলার যে 3টা রয়েছে সেটার তো পুরো ডাটিটাই দুটো আমি মানে ছাড়িয়ে দিয়েছি, মানে মুছতে যেয়ে এত জোরে জোরে মুছেছি যে একটু পাকা ছিল তো আর ডাটিগুলো একটু নরম ছিল, তো দুটো ডাটি কিন্তু আমার মানে ভেঙে গিয়েছিল কলা থেকে। তো যাই হোক এই দিকটাতে মা করছিল মানে ভাইয়ের জন্য খাবার রেডি, আর আমি ওই দিকটাতে এই
এই কলাগুলোকে ভালোভাবে কিন্তু মুছে রাখছিলাম। আর এখন একটা দড়ি রয়েছে, দড়িটাতে আমাদের কলা শেষ হয়ে গেলে আমরা কিন্তু এই দড়িটাতে কলাগুলোকে টাঙিয়ে রাখি। এখন সেটাই করছি। এই যে দেখো, এই দড়িটাতে ভালো করে সুন্দর করে কলাগুলোকে টাঙিয়ে রাখবো। আর সবাই জানো এটা, যে কলাগুলোকে যদি এরকমভাবে টাঙিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তো বন্ধুরা, এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর পারলে একটা সুন্দর কমেন্ট করে দিও। তোমাদের সুন্দর একটা কমেন্ট পড়ে আমার অবশ্যই ভালো লাগবে। আর তোমরা যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা আমার থেকে কিছু জানার থাকে, সেটাও কমেন্টের মাধ্যমে জানতে পারো। তো চলো, এই যে দেখো আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আজকে কিন্তু হয়েছিল পালং পনির। এই যে দেখো, সুন্দর কিন্তু কালার। আর সত্যি কথা, এই রান্নাটা কিন্তু আমি করিনি, করেছিল আমার শ্বশুরমশাই। আর একবার যদি আমার শ্বশুরমশাই রান্না কেউ খায়, তার পুরো রান্নার পুরো প্রেমে পড়ে যাবে। এত সুন্দর রান্না বানায়, মানে অসাধারণ রান্না যাকে বলে। তো যাই হোক, এখন কিন্তু বসে পড়েছিলাম খেতে। তো নিয়ে নিয়েছিলাম গরম গরম পালং পনির, আর তার সাথে কি ছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা রুটি। সবজিটা এই মাত্র হলো, রুটিগুলো তো অনেকক্ষণ আগেই হয়েছিল, তো ওই জন্য রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এখন কিন্তু নিয়ে নিয়েছি আমি কিন্তু দুটো রুটি, আর তার সাথে কিন্তু দুটিখানি মুড়িও থাকবে, সেটা হচ্ছে অফ ক্যামেরাতে। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে আরও একটু নতুন ভিডিওতে। টাটা সবাইকে।